আসসালামু আলাইকুম। এই ভিডিও শুরুতে দুইটি ইনফরমেশন শেয়ার করে শুরু করতে চাই। ইটালিয়ান সিরিয়াতে যে 20টা দল পার্টিসিপেট করে সে 20টা দলের মধ্যে মাত্র 4টা দলের নিজস্ব স্টেডিয়াম আছে। বাকি 16টা দলের কোনোটারই কোনো নিজস্ব স্টেডিয়াম নাই। তারা মিউনিসিপ্যালিটির স্টেডিয়ামকে ব্যবহার করে। আনফরচুনেটলি এই 16টা দলের মধ্যে এসি মিলান এবং ইন্টার মিলানের মতো জায়ান্টরাও আছে। খুব অবাক করা একটা বিষয়, তাই না? আরেকটা ইনফরমেশন হচ্ছে 2010 সালে ইটালিয়ান গ্রেট রবার্তো ব্যাজিও ফেডারেশনের কাছে একটা 900 পৃষ্ঠার চিঠি দিয়েছিলেন, যেই চিঠিতে ইটালিয়ান ফুটবল কোন কোন জায়গায় পিছিয়ে আছে, কোন কোন জায়গা সর্ট আউট না করলে তারা মুখ থুবড়ে পড়বে, সবকিছু উল্লেখিত ছিল। তবে সেগুলোর কোনোটাই বাস্তবায়িত হয়নি। আজ 2026 সালে এসে রবার্তো ব্যাজিও সে 900 পৃষ্ঠার চিঠির সত্যতা মেলে। ইতালি আজকে ক্রিকেট বিশ্বকাপ খেলে কিন্তু ফুটবল বিশ্বকাপ খেলতে পারে না। তাদের ভরাডুবির কারণটা আসলে কি, সেই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। ভিডিওটা একটু বড়ই হবে, তবে তার আগে একটু পার্সোনাল গল্প শেয়ার করতে চাই। মাউরো ক্যামেরোনেসের নাম শুনেছেন? আই এম প্রিটি মাচ শিওর এই প্রজন্মের ম্যাক্সিমাম দর্শকরাই ক্যামেরোনেসের নাম শোনেন নাই। কিন্তু আমাদের স্কুল লাইফে ইতালি টিমটার দিকে বাড়তি নজর রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান যাদের ছিল, তাদের মধ্যে বুফন, ক্যানাভারো, পির্লো, টোট্টি, গাট্টুসো, লুকাটনি এবং এই মাউরো ক্যামেরোনেসি, দেল পিয়ারো, তারাই অন্যতম। ক্যামেরোনেসের নামটা আলাদা করে কেন বললাম, কারণ অনেকটা সামুরাই কাইন্ড অফ লুকস ছিল এবং ইটালির ডিফেন্সিভ স্ট্রাকচারের মধ্যে রাইট উইং দিয়ে ঝেড়ে উপরের দিকে উঠতেন, আবার নিচের দিকে নামতেন, আক্রমণে বল যোগান দিতেন। খুবই আন্ডাররেটেড ফুটবলার ছিলেন, তবে তিনি একটা বাড়তি ফ্যাসিনেশন আমাদের প্রজন্মের দর্শকদের তখন করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও নিচের দিকে আপনি যদি চিন্তা করে দেখেন যে ফ্যাবিও ক্যানাভারো ছিলেন। আমরা তখনও লম্বা হই নাই, সো আমাদেরকে অনেকে বাইকটা বলে সম্বোধন করতো। আমাদের জন্য একটা ইন্সপিরেশনাল ফ্যাক্টর ছিলেন ফ্যাবিও ক্যানাভারো, কারণ ক্যানাভারো এই হাইট নিয়ে যদি এরকম ডিফেন্স করতে পারে তাহলে আমাদের লম্বা হওয়ার আসলে দরকার নাই। ইভেন ওই টিমটাতে জামরোত্তা ছিলেন। আমরা যারা একটু কম ফুটবল খেলা পারতাম, এলাকার ফুটবলে আমাদেরকে ডিফেন্সেই রাখা হতো। সো ওই সময়টা যখন ডিফেন্সে থাকা সত্ত্বেও উপরে গিয়ে খেলতাম, বড় ভাইরা বকা দিত। বড় ভাইরা বকা দেওয়ার পর তখন অজুহাত হিসেবে দাঁড় করাতাম যে জামরোত্তাও তো ডিফেন্ডার হওয়ার পর উপরেও বেশিরভাগ ক্ষেত্রে খেলে, তাহলে আমরা খেললে আসলে প্রবলেমটা কোথায় আছে? ইভেন অনেকে আছেন যারা হয়তো উপরে খেলতে পারতেন, বাট বুফনকে দেখে শুধুমাত্র গোলকিপিং এন্ডেই দাঁড়াতেন এবং বুফনের মতো মোটামুটি হেডব্যান্ড পরে তারা একটা ভাব নেওয়ার চেষ্টা করতেন। সো ইটালির ওই টিমটা আমাদের কাছে আসলে ওই রকম একটা এক্স ফ্যাক্টর ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল। সত্যি কথা বলতে গত 4-5 বছর ধরে যেহেতু প্রফেশনালি ক্রিকেট অ্যানালাইসিসটা করি, সো 14-15 ঘন্টা ক্রিকেট অ্যানালাইসিস নিয়ে আমাকে থাকতে হয়। বাড়তি ফুটবল দেখা কিংবা এন্টারটেনমেন্ট পারপোজে ফুটবল নিয়ে চিন্তা করার মতো ওই সময়টা বা ওই লাক্সারিটা আমি আসলে পাই না। যে কারণে গত 4-5-6-7 বছরের ফুটবল সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নেই। কিন্তু সত্যি কথা বলতে আমি এমন সময় ফুটবলটা খুব ক্রেজি ফ্যান হিসেবে দেখতাম যখন থিয়েরি অনরি আর্সেনালে খেলতেন, ডেনিস বার্গহাম আর্সেনালে ছিলেন, রবার্ট পিরেস তার এরকম দাড়ি ছিল, আমি কলম দিয়ে পিরেসের মতো দাড়ি আঁকাতাম। চেলসির একটা ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন ক্লাউদো ম্যাকেলেলে। কমেন্টেটররা প্রায় তার পায়ে বল গেলে বলতেন যে ওয়ার্ল্ডস নাম্বার 1 ডিফেন্সিভ মিডফিল্ডার। ডুইট ইয়র্ক তখন ম্যানিউতে খেলতেন, ওলে গানার সোলশজায়ার তিনি সেকেন্ড হাফে নামতেন। অ্যান্ডি কোল ছিলেন ম্যানিউতে, ভ্যান্ডারসার তখন ম্যানিউয়ের গোলকিপার ছিলেন, ডেভিড সিম্যান তখন আর্সেনালের গোলকিপার ছিলেন, ওয়েন রুনি তখন মনে আছে এভারটনের প্রথম দৃষ্টি কাড়লেন সিম্যানকে একটা গোল দেওয়ার মাধ্যমে, নিউক্যাসল ইউনাইটেডে অ্যালেন শিয়ারার ছিলেন। সো লট অফ মেমোরিজ। এনিওয়েজ এখন সেই সুযোগটা আসলে হয় না। ইটালিয়ান ফুটবল নিয়ে যদি কথা বলি, যে আমার লাইফে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আমি দেখেছিলাম মূলত অল ইটালিয়ান, ইন্টার মিলান এবং এসি মিলান 2003 সালে। ইভেন সত্যি কথা বলতে আমি যখন কম্পিউটারে প্রথম ফিফা খেলা শুরু করেছিলাম, আমার চাচা আমাকে বলেছিলেন যে ইন্টার মিলান নিয়ে খেলতে। সেই টিমটাতে হাভিয়ার জানেত্তি, ফ্যাবিও ক্যানাভারো ছিলেন, ফরওয়ার্ড লাইনে হার্নান ক্রেসপো ছিলেন। সো আলটিমেটলি একটু বেশি চিন্তা করে দেখেন যে আমার চাচা আমাকে বলছেন ইন্টার মিলান নিয়ে খেলার জন্য। তার মানে ক্রেজটা আসলে কোন পর্যায়ে বা কোন জায়গায় ক্রেজটা ছিল। সেই ইটালিয়ান সিরিয়া কিংবা ইটালির ফুটবলের এই যে ভরাডুবি, তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গাটা থমকে যাওয়ার পেছনে। দর্শকের ভিডিওটা আমি যখন শুরু করেছিলাম তখন একটা প্রসঙ্গে কথা বলেছি যে ইটালিয়ান সিরিয়াতে যে 20টা টিম রয়েছে সেই 20টা টিমের মধ্যে মাত্র 4টা টিমের নিজস্ব ভেন্যু আছে, বাকি 16টা টিমের নিজস্ব কোনো ভেন্যু নাই। কোন সেই 4টা টিম সেটা একটু দেখে নেই। ইউভেন্টাস তাদের নিজস্ব ভেন্যু আছে, আটালান্টার নিজস্ব ভেন্যু আছে, ইউদিনেস ক্যালসিও তাদের নিজস্ব ভেন্যু আছে এবং সসুলো তাদের নিজস্ব ভেন্যু আছে। আদারওয়াইজ বাকি যে 16টা টিম আছে, ইভেন ইন্টার মিলান এবং এসি মিলান, তারা প্রত্যেকেই কিন্তু মিউনিসিপ্যালিটির স্টেডিয়ামকে ব্যবহার করে এবং সেই অনুযায়ী তারা তাদের ফুটবলের কার্যক্রমটা পরিচালনা করে থাকে। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন যে বর্তমান সময়ে আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম, আপনি যদি সান্তিয়াগো বার্নাব্রু চিন্তা করেন, রিয়াল মাদ্রিদের বার্সেলোনার ক্যাম্প নো কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্র্যাফোর্ড, এই প্রত্যেকটা কিন্তু একটা কমার্শিয়াল হাব। এই প্রত্যেকটা একটা কমার্শিয়াল আইডেন্টিটির জায়গা তৈরি করেছে।
সেই জায়গাটাতে ইটালিয়ান সিরিয়াতে ইন্টার মিলান বা এসি মিলান এরকম জায়ান্টেরও নিজস্ব কোনো ভেন্যু নাই। একদিক থেকে তো লেগাসির জায়গাটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা, দ্বিতীয়ত কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকেও আসলে সেটা একটা অঞ্চলের ফুটবলকে কতখানি পিছিয়ে দিতে পারে সেই ব্যাপারটা আপনারা একটু চিন্তা করে দেখেন। এখানে আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম, বার্সেলোনার ক্যাম্প নো, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্রু কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড, এই স্টেডিয়ামগুলো কিন্তু আসলে একটা কমার্শিয়াল আইডেন্টিটি প্রত্যেকটা দলের জন্য, তাই না? কারণ এই স্টেডিয়ামকে কেন্দ্র করেই তাদের বয়সভিত্তিক দল, তাদের একাডেমি দল, সেখানে একটা কমপ্লেক্স গড়ে ওঠে, একটা ফুটবল কালচার গড়ে ওঠে এবং সেই সঙ্গে ফুটবলের ইকোসিস্টেম গড়ে ওঠে। যদি একটা টপ টায়ারের টিমের কোনো নিজস্ব স্টেডিয়ামই না থাকে তাহলে তো সেখানে একাডেমি টিম, বয়সভিত্তিক টিম, সেখানে কোনো কমপ্লেক্স, সেখানে কোনো ফুটবল কালচারই তৈরি হবে না। এবং ইটালিয়ান ফুটবল সত্যি কথা বলতে এই জায়গাটাতেই পিছিয়ে গেছে 2000 সালের পরের থেকে, যেখানে ইউরোপের অন্যান্য দেশগুলো, সেটা আপনি স্পেন চিন্তা করেন, ইংল্যান্ড চিন্তা করেন, এসব জায়গায় যখন স্টেডিয়াম কেন্দ্রিক একটা কমার্শিয়াল হাব, একটা ফুটবল ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেই জায়গাটাতে ইটালি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। অর্থাৎ যেখানে অন্য সবাই 100 মিটার স্প্রিন্ট দেওয়া শুরু করেছে, ইটালি কিন্তু হাঁটছে এই জায়গাটাতে। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন যে একটা স্টেডিয়াম থাকলে কি হয়, একটু কমার্শিয়াল আউটপুটের জায়গা নিয়ে যদি আলোচনা করি, একটা স্টেডিয়াম থাকলে রাজস্ব পাওয়া যায়, টিকিট, স্পন্সরশিপ, ভিআইপি বক্স, ইভেন্ট, সব আয়ের মালিক কিন্তু ক্লাব থাকে। আর যদি না থাকে, আয়ের বড় অংশ শহর বা স্টেডিয়াম অথরিটির কাছে যায়, ক্লাবের আয়টাও কমে যায়। সো ইটালির ক্লাবগুলো প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর তুলনায় পিছিয়ে গেছে। দ্বিতীয়ত সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা। ইটালির যে মিউনিসিপ্যালিটির স্টেডিয়ামগুলো, সেই স্টেডিয়ামগুলো 1990 সালের বিশ্বকাপের সময় তৈরি করা। এখন ক্লাবগুলোর মালিকানায় যেহেতু স্টেডিয়ামগুলো নাই, ক্লাবগুলো চাইলেই কিন্তু স্টেডিয়ামের সংস্কার করতে পারে না, ক্লাবগুলো চাইলেই কিন্তু স্টেডিয়ামের গ্যালারি বৃদ্ধি করতে পারে না, ক্লাবগুলো চাইলেই কিন্তু ফ্যানদের জন্য আলাদা ব্যবস্থাপনা করতে পারে না। কারণ সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেমন এনএসসির কাছ থেকে পারমিশন নিয়ে কোনো একটা জেলা স্টেডিয়ামে আপনি কিছু করতে চাইলে করতে পারবেন, কিংবা বিভাগীয় স্টেডিয়ামে করতে পারবেন, সেরকম একটা ব্যাপার ইটালির ক্ষেত্রেও। সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির পারমিশন ছাড়া তো তারা সেই জায়গায় কোনো কিছু করতে পারে না। সো আলটিমেটলি স্টেডিয়ামগুলো এখনও সেই পুরনো স্টেডিয়ামই রয়ে গেছে, ক্লাবগুলো আপগ্রেড করতে পারে নাই, ফ্যান এক্সপিরিয়েন্স খারাপ হয়, দর্শক সংখ্যাও কমে গেছে। নিজস্ব স্টেডিয়াম থাকলে আধুনিক সিট, ফুড, ফ্যান জোন, শপ, এই সব কিছু থাকতো। সো ম্যাচ ডেতে অ্যাটেন্ডেন্স সংখ্যাটাও কিন্তু সিরিয়াতে কমে যেতে থাকে। আর এই পুরো বিষয়টা কিন্তু লিগ গ্রোথের উপর একটা অনেক বড় প্রভাব ফেলেছে। কম রেভিনিউ হয়েছে, কম ট্রান্সফার বাজেট তারা পেয়েছে, টপ ট্যালেন্ট ধরে রাখাটা কঠিন হয়েছে, ইউরোপিয়ান কম্পিটিশনের পারফরমেন্স কমে গেছে। একটা সময় এমন ছিল 90-এর দশকে, যখন ইংল্যান্ড বলেন, স্পেন বলেন, ইটালি বলেন, তাদের সবারই ফুটবলের অবস্থা একই রকম ছিল। কিন্তু যখন কমার্শিয়ালি ফুটবল নিয়ে চিন্তা করা শুরু করেছে ইউরোপিয়ান লিগগুলো, অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগগুলো কিংবা জার্মান বুন্দেসলিগা, ওই সময়টার থেকে চিন্তা করলে তখন ইটালিয়ান ফুটবল কিন্তু অনেক বেশি মাত্রায় পিছিয়ে গেছে বিকজ অফ দেয়ার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আরেকটা বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে টপ টায়ারের টিমগুলোরই যখন নিজস্ব কোনো ভেন্যু নাই, তার মানে তাদের নিজস্ব কোনো ওইরকম একাডেমি ফ্যাসিলিটিস কিংবা বয়সভিত্তিক দলগুলোর কম্পিটিশন, ম্যাচের সংখ্যা অনেক অপ্রতুল, অর্থাৎ এই পুরো ইকোসিস্টেমটা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা ম্যানিউয়ের মতো না, তার মানে কিন্তু পুরো ফুটবলের উপর এটার একটা ইম্প্যাক্ট পড়েছে। আমি ডেল পিয়ারোর একটা ইন্টারভিউ পড়ছিলাম, সেই ইন্টারভিউতে তিনি একটা কথা বলেছেন যে ইটালিয়ান ফুটবল এটা অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট অন ছোটোখাটো কিছু একাডেমি বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে, সে সমস্ত একাডেমির উপরে। এখন একাডেমির উপরে ডিপেন্ডেন্ট হওয়াতে সবচেয়ে বড় ক্ষতির জায়গাটা হচ্ছে, দেল পিয়ারোদের সময় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এলাকা ভিত্তিকভাবে কম্পিটিশন থাকতো। এই এলাকার সাথে ওই এলাকার কম্পিটিশন, সেই এলাকার সাথে ওই এলাকার কম্পিটিশন, যেটা এই মুহূর্তে আসলে ইটালিয়ান ফুটবলে নাই। কেন নাই? তার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে ইটালিয়ান ফুটবলে বেশ কয়েকটা স্ক্যান্ডাল। যে স্ক্যান্ডালের মতো অন্যতম 2006 সালের ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডাল, যেটা 2006 সালের বিশ্বকাপের ওই সময়টাতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। প্রথম আলোতে একদম সিরিজ প্রতিবেদন চেপেছিল। ওই সময়টা আমাদেরও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তখনকার ইটালিয়ান ফুটবলের স্ক্যান্ডাল, যেটা ইটালিয়ান ফুটবলের ব্র্যান্ড ইমেজ থেকে শুরু করে মানুষের আগ্রহের জায়গাটা এবং পুরো ইকোসিস্টেমে একটা প্রাধান্য বিস্তার করেছিল। তবে তার আগে আরও 3টে ইনসিডেন্টের দিকে একটু চোখ রাখতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা স্প্যানিশ লা লিগায় যে টিমগুলো আছে, সেই টিমগুলো কিন্তু একটা ফিনান্সিয়াল স্ট্রাকচারের উপরে দাঁড়ানো, একটা কমার্শিয়াল ফিলোসফির উপরে একটা কর্পোরেট কালচার তৈরি করা হয়েছে এবং একটা কর্পোরেট ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, একটা অর্গানাইজেশনাল শেপ দেওয়া হয়েছে টিমগুলোকে। তবে আনফর্চুনেটলি ইটালিয়ান ফুটবলের যে টিমগুলো, অর্থাৎ ইটালিয়ান যে ক্লাবগুলো, সেই ক্লাবগুলো কিন্তু পার্সোনাল ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই যে শুরু থেকে
একদম ব্যক্তি মালিকানাধীন ইনভেস্টমেন্টের উপর দিয়ে তারা চলে এসেছে। ঠিক তেমনিভাবে এখন পর্যন্ত সেখানে কোনো অর্গানাইজেশনাল শেপ তৈরি না হয়ে তারা ব্যক্তি মালিকানাধীন শেপের উপরই বা ব্যক্তি মালিকানাধীন ইনভেস্টমেন্টের উপরই ডিপেন্ডেন্ট। এবং এক্ষেত্রে এই ৩টা ইনসিডেন্ট নিয়ে কথা বলতে চাই, যে ৩টে ইনসিডেন্ট ইটালিয়ান সিরিয়াকে ধীরে ধীরে নিচের দিকে নামিয়েছে। প্রথমত, ইটালিতে পারমা নামে একটা টিম আছে, যেই টিমটা কিন্তু ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ইউরোপের অন্যতম শক্তিশালী একটা ক্লাব ছিল। পারমা ক্লাবটা নির্ভর করত পারমাল্যাট কোম্পানির উপরে। ২০০৩ সালে পারমাল্যাট বিশাল ফাইন্যান্সিয়াল জালিয়াতিতে ধসে পড়ে, যার প্রভাবটা পড়ে পারমা দলের উপরে। পারমা দলটা আর্থিকভাবে ভেঙে পড়ে, টপ প্লেয়ারদেরকে তারা বিক্রি করতে বাধ্য হয়ে যায় এবং সিরিয়ার মিড লেভেল শক্তিটাও কমে যায়। যেহেতু পারমা দলটার কোনো অর্গানাইজেশনাল শেপ নাই, ম্যানিউ বা চেলসি কিংবা ম্যান সিটির মতো, একমাত্র ওই ব্যক্তি মালিকানাধীন ওই কোম্পানিটার উপরে ডিপেন্ডেন্ট ছিল। সো আলটিমেটলি পুরো পারমা টিম এবং তাদের নিচের ৩টা ডিভিশনে ৩টা থাকা দল, তারাও কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং এরপর থেকে তারা আর সেই জায়গা থেকে ওইভাবে উঠে দাঁড়াতে পারে নাই। ফিওরেন্তিনা নিয়ে কথা বলতে চাই। ফিওরেন্তিনা দলটাও কিন্তু বেশ ভালো শক্তিশালী একটা দল ছিল, তবে সেটাও একটা ব্যক্তি মালিকানাধীন দল। ২০০২ সালে অফিসিয়ালি ফিওরেন্তিনা দলটাকে দেউলিয়া ঘোষণা করা হয়, কারণ তাদের মালিক পক্ষের কোনো টাকা পয়সা ছিল না, যেটা ইটালির ঐতিহ্যবাহী ক্লাব সিস্টেমে একটা বড় ধাক্কা দেয়। ফ্যান বেজ এবং ব্র্যান্ড ভ্যালু কমে ইটালিয়ান সিরিয়ায় বেশ ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। লাজিও দলটাকে নিয়ে কথা বলতে চাই। লাজিও দলটার মালিক ছিলেন সার্জিও ক্র্যাগনোত্তি, যার ব্যবসায় ধস নামে এবং ব্যবসায় ধস নামার ফলে ক্লাবটা বড় ধরনের ঋণে ডুবে যায়, যার প্রভাব স্টার প্লেয়ারদেরকে বিক্রি করতে হয়, দীর্ঘমেয়াদী প্রতিযোগিতাও কমে যায়। তবে ইটালিয়ান ফুটবল সবচেয়ে বড় ধাক্কাটা খায় ২০০৬ সালে, যে স্ক্যান্ডালটাকে বলা হয় ক্যালসিওপোলি স্ক্যান্ডাল। এবং আমার মনে আছে ওই সময়টাতে প্রথম আলোতে ২টা ব্যাপার নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয়েছিল। একটা ব্যাপার হচ্ছে ওয়েন রুনিকে নিয়ে লেগে গিয়েছিল এরিকসন ফার্গুসনে। শুভ্রতা ব্যাপারটাকে আরো ভালো বলতে পারবে, আমি জানি না শুভ্রতা এই ভিডিওটা দেখছেন কিনা, বাট তখন শুভ্রতার একটা আর্টিকেল ছাপা হয়েছিল রুনিকে নিয়ে লেগে গেছে এরিকসন ফার্গুসনে। একদম আমি মুখস্থ বলে দিতে পারি, কারণ রুনি সে সময়টাতে ইনজুর্ড ছিলেন, তাকে ফার্গুসন ছাড়তে চাচ্ছিলেন না ওয়ার্ল্ড কাপের জন্য। এরিকসন সে সময়টাতে চাচ্ছিলেন যে না, দেশের জন্য কত রুনিকে খেলতে হবে। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে এই ক্যালসিওপোলি স্ক্যান্ডাল। এই ক্যালসিওপোলি স্ক্যান্ডালটা অনেক বেশি মাত্রায় মাথাচাড়া দিয়ে দাঁড়ায় যে সময়টাতে ইটালি ফুটবল বিশ্বকাপ জেতে। একটু চিন্তা করে দেখেন যে ইটালি ফুটবল বিশ্বকাপ জিতেছে, অন্যদিকে তাদের এন্টায়ার ফুটবল একটা অন্ধকারে আচ্ছন্ন, কারণ ওই বছরটাতে টপ টায়ারের বেশ কিছু দল সিরিয়াতে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিল। ফোন কল রেকর্ডিং পাওয়া গেছে, রেফরি কিনে নিয়ে বা রেফরির কাছ থেকে ফেভার পাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল এবং এর ফলশ্রুতিতে ওই বছরের যে চ্যাম্পিয়ন ছিল ইউভেন্টাস, শুধুমাত্র ওই বছর না, ওই বছর এবং তার আগের বছরের শিরোপা ক্যান্সেল করা হয়েছিল। ইউভেন্টাসকে সিরি বিতে নামিয়ে দেওয়া হয়েছিল। একটু চিন্তা করে দেখেন, ওই সময় ইউভেন্টাসে বুফন ছিলেন, ওই সময় ইউভেন্টাসে ফ্যাবিও ক্যানাভারো ছিলেন, পাভেল নেদভেদ ছিলেন আমার অন্যতম ফেভারিট একজন ফুটবলার। তাদেরকে সিরি বিতে নামিয়ে দেওয়া হয়েছিল এবং এটা এন্টায়ার ইটালির ফুটবল ইমেজে অনেক বড় একটা বাধার জায়গা ছিল। এবং এই ঘটনার সামগ্রিক প্রভাবকে আসলে কয়েকটা ভাগে বিভক্ত করা যায়। প্রথম যে বিষয়টা বলতে হবে সে বিষয়টা হচ্ছে ইটালির ফুটবলের ইমেজ সংকট তৈরি হয়ে যায়, বাইরের রেপুটেশন খারাপ হওয়া শুরু করে। এবং আমি রবার্তো ব্যাজিওর একটা ইন্টারভিউ দেখছিলাম, যে ইন্টারভিউতে তিনি একটা কথা মেনশন করেছেন, সেটা হচ্ছে ওই সময়টাতে ইটালিয়ান ফুটবলে এই কালো ছায়া নেমে আসার কারণে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে ফুটবল খেলতে অনাগ্রহী করে তোলে। এলাকা ভিত্তিক যে ফুটবলগুলো হতো, সেই এলাকা ভিত্তিক ফুটবলের ক্রেজটাও অনেকাংশে কমে যাওয়া শুরু করে, কারণ সামাজিকভাবে মানুষ মনে করা শুরু করে আসলে ফুটবল তো জুয়ারিদের খেলা, ফুটবল তো ফিক্সারদের খেলা। সো ফুটবলের এন্টায়ার ক্রেজটা নিচের দিকে নামা শুরু করে। ইটালিয়ান সিরিয়ার ইমেজের উপর এক ধরনের বড় প্রভাব আসে। টেলিভিশন রাইটস কমতে থাকে, স্পন্সররা আগ্রহ হারিয়ে ফেলতে থাকে, টাকার মান কমে যায় সেই জায়গাটাতে। এবং ওই সময়টাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে স্টার প্লেয়াররা বা যাদের ব্র্যান্ড ইমেজ রয়েছে, এই সমস্ত প্লেয়াররা দল ত্যাগ করা শুরু করেন বা ইটালি ছাড়া শুরু করেন। আমার মনে আছে ওই সময়টাতে ইব্রাহিমোভিচ, তিনি খেলতেন ইউভেন্টাসে, তিনি চলে গিয়েছিলেন। ফ্যাবিও ক্যানাভারো তো রিয়াল মাদ্রিদে পরবর্তী সময় যোগ দিয়েছিলেন। ভিয়েরা ছিলেন সেই দলটাতে, তিনিও পরবর্তী সময় থাকেন না ইউভেন্টাসে। বুফন তখন একটা খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে না, আমি আমার দলের এই বিপদের সময়ও আমি আমার দলকে ছেড়ে যাব না। প্রথম আলোতে বুফনের একটা অনুবাদিত আর্টিকেল ছাপা হয়েছিল এবং সেটাও আমাদের প্রজন্মের দর্শকদের কাছে আসলে কিন্তু অনেক বেশি মাত্রায় দাগ কেটে গিয়েছিল। তবে সামগ্রিকভাবে এই একটা ঘটনা কিন্তু ইটালির ফুটবলের ব্র্যান্ড ইমেজ এবং ইটালির ফুটবলের যে বিনিয়োগের জায়গাটা, এই জায়গাগুলোকে অনেক বেশি মাত্রায় কমিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে আপনি আজকে চিন্তা করে দেখেন ২০২৬ সালে এসেও ইটালিয়ান সিরিয়ার ১৬টা ক্লাবের
কোনো নিজস্ব ভেন্যু নাই, নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাও আসলে ওইরকমভাবে হয় নাই। হবেই বা কীভাবে? কারণ ক্লাবগুলোর ওই লেভেলের ইনকামের জায়গাটাও নাই, যেই ইনকামের জায়গাটা একটা সময় ছিল। একটা সময় খুব স্টার শেডার্ড সিরিয়া ছিল এবং সেই সময়টাতে আলটিমেটলি তাদের ব্র্যান্ড ইমেজটা অনেক বেশি ছিল, টেলিভিশন রাইটস বিক্রি হতো অনেক বেশিতে, সবকিছু মিলে একটা প্রপার ফুটবল ইকোসিস্টেম ছিল তখনকার আন্দাজে, যেটা কিন্তু 2006 সালের এই ঘটনার পর আস্তে আস্তে নামা শুরু করে এবং তার একটা ইম্প্যাক্ট আমরা কিন্তু 2026 সালে এসে খুব ভালো মতো দেখছি যে ব্যাক টু ব্যাক 3টা ওয়ার্ল্ড কাপ ইটালি টিম খেলতে পারছে না। ইটালিয়ান ফুটবলের বর্তমান ভরাডুবিকে আগে থেকে আঁচ করতে পেরেছিলেন রবার্তো ব্যাজিও। তিনি যে সময়টাতে ফুটবল ফেডারেশনের দায়িত্বে ছিলেন, তিনি তখন ফেডারেশনকে 900 পৃষ্ঠার একটা চিঠি দিয়েছিলেন, যেখানে তিনি একটা রূপরেখা তৈরি করে দিয়েছিলেন যে ইটালিয়ান ফুটবলে কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন এবং সেগুলো না করলে ইটালিয়ান ফুটবল একটা সময় যে মুখ থুবড়ে পড়তে পারে, পুরো বিষয়টা তিনি অবগত করেছিলেন। এবং এই 900 পৃষ্ঠার চিঠির যে সামারিটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে 1 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইয়ুথ ডেভেলপমেন্টে বিপ্লব আনানো, অর্থাৎ ছোট বয়স থেকেই তাদের টেকনিক্যাল স্কিল শেখানো, ক্রিয়েটিভ ফুটবলার তৈরি করা, শুধুমাত্র ট্যাকটিক্যাল না। এবং যেহেতু ইটালিয়ান ফুটবলটা একাডেমি ভিত্তিক হয়ে গিয়েছিল, সো এই একাডেমির সিস্টেমগুলোকে আধুনিক করার ব্যাপারে রবার্তো ব্যাজিও কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। ইটালিয়ান ফুটবল তাদের ফরওয়ার্ড লাইনের দিকে ট্রেকওয়ার্তিস্তা পদ্ধতির উপর অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট এবং রবার্তো ব্যাজিও সেই কথাটাই বলেছিলেন যে এই ট্রেকওয়ার্তিস্তা পদ্ধতি থেকে সরে এসে আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই পন্থায় আমাদেরকে ফুটবল খেলতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ফরওয়ার্ড তৈরি করতে হবে একেবারে একাডেমি লেভেল থেকে। এই ট্রেকওয়ার্তিস্তা সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করব, তবে তার আগে রবার্তো ব্যাজিও আর কোন কোন বিষয় নিয়ে কথা বলেছিলেন 900 পৃষ্ঠার চিঠিতে, সেগুলোতে একটু দৃষ্টি রাখতে চাই। রবার্তো ব্যাজিও সে সময় বলেছিলেন যে কোচিং সিস্টেমে উন্নয়নটা খুব জরুরি, কোচদের জন্য নতুন ট্রেনিং মডেল, স্পোর্টস সায়েন্স, ডেটা অ্যানালাইসিস আনা প্রয়োজন, আধুনিক আক্রমণাত্মক ফুটবল শেখানো উচিত, পুরনো ডিফেন্সিভ চিন্তাভাবনা কমিয়ে দেওয়া উচিত। ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন নিয়ে তিনি কথা বলেছিলেন যে আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তুলতে হবে, ভালো একাডেমির সুবিধা প্রয়োজন, স্টেডিয়ামগুলোর সংস্কার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে মাত্র 4টা দলের স্টেডিয়াম আছে আর বাদবাকি দলগুলো মিউনিসিপ্যালিটির স্টেডিয়াম নিয়ে খেলে, যেখানে আসলে ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করার কোনো জায়গা ক্লাবের হাতে থাকে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয় ট্যালেন্টকে বেশি বেশি করে সুযোগ দেওয়া। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র ফলাফল না, স্টাইল এবং ক্রিয়েটিভিটিতে জোর দেওয়া, খেলোয়াড়দেরকে স্বাধীনভাবে খেলতে দেওয়া। সর্বোপরি ফেডারেশন এবং ক্লাব পরিচালনায় স্বচ্ছতা বাড়ানো এবং রাজনৈতিক প্রভাব কমানোর ক্ষেত্রে রবার্তো ব্যাজিও বলেছিলেন। এই যে রাজনৈতিক প্রভাবের কথা রবার্তো ব্যাজিও বলেছিলেন, একটা বিষয় চিন্তা করে দেখেন, 2010 সাল থেকে 2020 সালের মধ্যে 5 বার ইটালিয়ান সিরিয়ার প্রেসিডেন্ট পরিবর্তিত হয়েছেন। সুতরাং লং টার্ম কোনো পরিকল্পনা কিন্তু কোনো প্রেসিডেন্টই করতে পারেন নাই। এটার কারণটা হচ্ছে রাজনৈতিকভাবে যেহেতু প্রেসিডেন্টদেরকে নিয়োগ করা হতো এবং এটাই সবচাইতে বড় কারণ হিসেবে রবার্তো ব্যাজিও চিহ্নিত করেছিলেন যে তাদের ফুটবলের ভরাডুবির ক্ষেত্রে। তবে আনফর্চুনেটলি রবার্তো ব্যাজিওর সেই 900 পৃষ্ঠার চিঠিকে আমলে নেয়নি ইটালিয়ান ফুটবল ফেডারেশন, যে কারণে মোটামুটি রাগে ক্ষোভে রবার্তো ব্যাজিও 2013 সালে ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। পরিশেষে একটু টেকনিক্যাল জায়গা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইটালিয়ান ফুটবল কিন্তু অনেক বেশি মাত্রায় ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বা ডিফেন্সিভ স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট এবং তাদের একাডেমি বেস থেকে ইটালিয়ান ফুটবলের রুটটাই আসলে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতেই চলে। তবে ইটালি যতগুলো ফুটবল বিশ্বকাপে বা ইটালি যখন সাফল্য পেয়েছে, তারা কিন্তু ট্রেকওয়ার্তিস্তা পদ্ধতির উপর বেস করে সাফল্যটা পেয়েছে এবং ট্রেকওয়ার্তিস্তা পদ্ধতিটা হচ্ছে মূলত 3 কোয়ার্টার প্লেয়ার। 3 কোয়ার্টার প্লেয়ার মানে হচ্ছে ওই প্লেয়ারটা না ফরওয়ার্ড মানে না স্ট্রাইকার না মিডফিল্ডার, স্ট্রাইকার এবং মিডফিল্ডারের মাঝামাঝি অঞ্চলের একটা পজিশন, যে অঞ্চলটা আসলে খুবই রিল্যাক্স, তার কাজটাই হচ্ছে ম্যাজিক দেখানো। দেল পিয়ারও ছিলেন সেই পজিশনের প্লেয়ার, ফ্রান্সেসকো টট্টি সেই পজিশনের প্লেয়ার ছিলেন, রবার্তো ব্যাজিও সেই পজিশনের ফুটবলার ছিলেন। তারা কোনো প্রকার সিস্টেম অনুসরণ করতেন না, কারণ তারা নিজেরাই সিস্টেম ছিলেন। এবং ইটালিয়ান ফুটবল কখনোই কিন্তু গতির উপর নির্ভরশীল ছিল না, এটা ছিল বুদ্ধিমত্তা, স্পেস বোঝা, সময়ের ব্যবহার। এবং ট্রেকওয়াতিস্তার শর্ত ছিল আসলে সম্পূর্ণ স্বাধীনতা। এখানে প্রেসিংয়ের কোনো দায়িত্ব নাই, রক্ষণাত্মক কাঠামোর কোনো বাধ্যবাধকতা নাই, একটাই কাজ যেটা একটু আগে আমি বলছিলাম সেটা হচ্ছে ম্যাজিক ক্রিয়েট করা। কিন্তু রবার্তো ব্যাজিও যে কথাটা বলেছিলেন 2010 সালে, কারণ তখন থেকে আধুনিক ফুটবলটার রেভলিউশনটা শুরু হয়েছিল, যে আধুনিক ফুটবলের সঙ্গে এই পদ্ধতির ফুটবলটা আসলে খুব বেশি মানানসই হবে না, কারণ আধুনিক ফুটবলে কিন্তু প্রেসিং বেসড ফুটবলটা অনেকাংশে খেলতে হয়, সবারই মোটামুটি ডিফেন্সিভ দায়িত্বের জায়গাটা থাকে। সো এই জায়গাটায় ট্রেকওয়ার্তিস্তা পদ্ধতির যে ফুটবল সেটা কিন্তু আধুনিক ফুটবলের সঙ্গে খাটে না। ব্যাজিও তখন একটা কথা বলেছিলেন যে আধুনিক খেলা হচ্ছে অনেক দ্রুততর, আরও অনেক ফিজিক্যাল, অনেক কাঠামোবদ্ধ,
বার্সেলোনা যেমন পজিশনাল প্লে খেলে, লিভারপুল হাই প্রেসিং ফুটবল খেলে, বায়ার্ন মিউনিখ অনেক বেশি মাত্রায় ট্যাকটিক্যাল ইন্টেন্সিটিতে ফুটবল খেলে। তারা ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে, প্রত্যেকটা মুভমেন্ট হিসেব করা থাকে, এখানে কেউ স্বাধীন না। আর এই জায়গাটাই ইটালির সমস্যায় পড়ে, কারণ ট্রেকওয়ার্টিস্তা আধুনিক ফুটবলে মানায় না। এখানে প্রত্যেকের রক্ষণাত্মক দায়িত্ব থাকে, আধুনিক সিস্টেমে প্রেসিংটা খুব জরুরি। ট্রেকওয়ার্টিস্তা প্রেসিং করে না। ইভেন আজকের ফুটবল অনেক বেশি মাত্রায় কাঠামোর উপর নির্ভরশীল। ট্রেকওয়ার্টিস্তা সেই কাঠামোকেও ভেঙে দেয়। আধুনিক ফুটবলটা অনেক বেশি মাত্রায় দ্রুত এবং ডিরেক্ট। ট্রেকওয়ার্টিস্তা খেলাটাকে স্লো করে, টাইম নেয়, চিন্তা করতে সুযোগ দেয়। সো ফুটবল যতই এগিয়েছে এই ভূমিকাটাও কিন্তু তত হারিয়ে গেছে। ক্লাবগুলো ট্রেকওয়ার্টিস্তার জায়গায় প্রেসিং করতে পারে এমন অ্যাটাকিং মিডফিল্ডার এনেছে, ডিফেন্সে সাহায্য করে এরকম উইঙ্গার এনেছে, হার্ড ওয়ার্কিং ফলস নাইন তৈরি করেছে। ক্রিয়েটিভিটি এখন অনেক বেশি মাত্রায় সিস্টেম নির্ভর হয়ে গেছে, যেটা এখন আর ব্যক্তিকেন্দ্রিক নাই। সো রবার্তো বাজিও সে সময়টায় পুরো এই সিস্টেমটা, টেকনিক্যাল সিস্টেমটার পরিবর্তনের কথা তিনি বলেছিলেন যে ইতালির ফুটবলকে আসলে টেকনিক্যালি এই জায়গা থেকে পরিবর্তন করাটা খুব জরুরি, যেটা ইতালি টিম অন্যান্য টিমগুলোর সঙ্গে আসলে পেরে উঠছে না, বা অন্যান্য প্যাটার্নের ফুটবলের সঙ্গে ইটালিয়ান টিমগুলো আসলে পেরে উঠছে না। এখনও কিন্তু ইতালির ফুটবলে ট্যালেন্টের কোনো অভাব নাই, কিন্তু দিন শেষে যেই প্যাটার্নের ফুটবল তারা খেলছে বা যে প্যাটার্নের ফুটবল দিয়ে তারা গ্রুমড আপ হচ্ছে, ওই প্যাটার্নটা যখন তারা অ্যাজ অ্যান ইউনিট পার্টিসিপেট করতে যাচ্ছে, তখন কোনো একটা কারণে কোলাবোরেশনটা হচ্ছে না। রবার্তো বাজিওর যে মূল থিমটা ছিল, আমরা এই পুরো ভিডিওটাকে সামারাইজ করতে পারি এই জায়গাটাতে। একটা তো টেকনিক্যাল জায়গা, আর একটা ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা, এবং আরেকটা কমার্শিয়াল জায়গা। একদম ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা যেটা, সেটার উপরই কিন্তু সব কিছু ডিপেন্ডেন্ট। কারণটা হচ্ছে আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আপনার যদি স্টেডিয়াম না থাকে, আপনার ফুটবল ইকোসিস্টেম তৈরি না হয়, ফুটবল কাঠামো তৈরি না হয়, তাহলে টাকা পয়সা আসবে না। এই ফুটবল ইকোসিস্টেমে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ তৈরি হবে না। এই ফুটবল ইকোসিস্টেমে আপনি গ্লোবালাইজেশনের এই যুগে আপনি বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবেন না, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করে এসেছি। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল আউটপুট পাওয়ার জায়গাটা। ফিনান্সিয়াল আউটপুটটা যদি আপনি না পান, ফুটবলের উন্নতি হবে না, ফুটবলের ব্র্যান্ড ইমেজ পারবে না, ফুটবলের ক্রেজটা পারবে না। সো আলটিমেটলি ইটালিয়ান ফুটবলের সেই জিনিসটা তৈরি হয় না, যে কারণে ইটালিয়ান সিরিয়ার মানটাও কমে গেছে। এবং দিন শেষে ইটালির ফুটবল একদম গ্রাসরুট লেভেল থেকে ওই ইন্সপিরেশনটা পায় নাই, যেটা আসলে তাদের পাওয়া উচিত ছিল। এবং বেশ কিছু স্ক্যান্ডাল তাদের ফুটবলকে সামাজিকভাবে অনেক বেশি মাত্রায় হেয় প্রতিপন্ন করেছে, সামাজিকভাবে ক্রেজটাকে কমিয়ে দিয়েছে, এবং যার ফলশ্রুতিতে নিচের দিক থেকে ফুটবলার উঠে আসার যে প্রক্রিয়ার জায়গাটা, সেই প্রক্রিয়ার জায়গাটা আসলে খুব বেশি ভালো মতো হয় নাই। আর অ্যাট দ্য ভেরি এন্ড, যেটা রবার্তো বাজিও খুব ভালো মতো মেনশন করেছেন, টেকনিক্যাল পয়েন্টের জায়গাটা, যে ইটালিয়ান ফুটবল অনেক বেশি মাত্রায় ডিফেন্সের উপর নির্ভরশীল। তারা যখন সাফল্য পেয়েছে ট্রেকওয়ার্টিস্তা পদ্ধতির উপর বেস করে পেয়েছে অ্যাটাকিং এন্ডে, এখন সেটা বর্তমান সময়ের ফুটবলের সঙ্গে খুব বেশি মানানসই হয় না, বা তখন হওয়ার কথা ছিল না, যেটার একটা বড় প্রমাণ কিন্তু 2026 সাল পর্যন্ত এসে এখন পর্যন্ত আমরা দেখেছি। দর্শক, সিমিলার প্যাটার্ন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যখন কথা বলি, আমার মনে হয় যে যারা আমাকে অনেকদিন ধরে চেনেন জানেন, বাংলাদেশ ক্রিকেটের সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা সবচেয়ে বেশি কথা বলার চেষ্টা করেছি। আমাদের 64 জেলার মধ্যে 50-52টা জেলায় জেলা লিগ হয় না, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয় না। এখন এগুলো কথা অনেকের কাছে যখন খুব আশারই গল্প মনে হয়, তখন তাদের সামনে ইটালিয়ান ফুটবল কিন্তু একটা অনেক বড় এক্সাম্পলের জায়গা, যে এতবার বিশ্বকাপ জয় করার পরও একটা দেশ পরপর 3বার বিশ্বকাপ ফুটবল খেলতে পারছে না। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটা ইটালিয়ান ফুটবলকে যেমন ভোগাচ্ছে, আমাদের ক্রিকেটকেও সামনে ভোগাবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।